দর্শক, আমরা যেমনটা শিরোনামে জানাছিলাম, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে ও 4 আসামির যাবজ্জীবন সাজা দিয়েছে উচ্চ আদালত। এছাড়া বাকি 10 জনকে খালাস দিয়েছে আদালত। আমরা হাইকোর্টে যেতে চাই সরাসরি, সেখানে আইনজীবী এই মুহূর্তে ব্রিফিং করছেন। সেই জায়গায় প্রথম দিন থেকেই সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 3 তালার উপরে, যে সাইক্লোন সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে, এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে সাদা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে 1 জন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন আছেন জুবায়ের, সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। কোর্ট ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে, যেহেতু আই উইটনেস পাওয়া যায়, ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে, কোর্ট কি অবজারভেশন দিয়েছে? আর সেকেন্ড হলো এই মামলাটাকে আপনি মিডিয়া ট্রায়াল বলেছিলেন শুনানিতে, কোর্ট কি মিডিয়া ট্রায়ালের বিষয়ে কোনো অবজারভেশন দিয়েছে? না, মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই। কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনো বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয় তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে, আমি আর্গুমেন্ট রেখেছিলাম ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবোরেট করে নাই। সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মনি হলে বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মনি যদি খালাস পেয়ে থাকে তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো? কামরুন নাহার মনির দায়িত্ব হলো বোরকা কিনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কিনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন নাহার মনিকে চিনেই নেই। যদি না চিনে থাকে এই জন্য কামরুন নাহার মনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন নাহার মনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। দর্শক, হাইকোর্টে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় দেয়া হয়েছে এবং সেখানে আসামি পক্ষের আইনজীবী শিশির মনির এতক্ষণ কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। নির্বাচনী ইশতেহারের বাইরে বিএনপি সরকারের নানা কর্মপরিকল্পনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মুইন খানের সাথে মার্কিন রাষ্ট্রদূত
ব্রেট টি ক্রিস্টেনসেনের বৈঠকের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানান। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই, সেখানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। Of the law enforcement agencies enormously, deteriorated because of the mass uprising, And so the coordination among the law enforcement agencies, it was a big challenge. My colleague, Mr. Brigadier Sanallah, he has done a great job because he was entrusted the responsibility. By the way, I must tell you, the crucial decision that we took, rather I took, we divided the responsibilities among the EC members. So I specifically assignment to each and every members of the Election Commission that he will be responsible for monitoring, supervision and delivery of the respective responsibilities. Sir, Brigadier General Sanallah was given the expatriate voting and also the coordination among the law enforcement agencies, monitoring and exercise and all that. He was responsible for the administration, field administration, arrangement of the presiding officer, polling officer, deputy commissioners, and he was for our rules and laws. So that's how actually the allocation of responsibilities. So this coordination within the EC, it played a very great role. My colleagues actually had done a great job, excellent performance, and they fulfilled all their commitments and the responsibilities. Then you see challenges after challenges in the expatriate voting, because it's all new. It's all new. I can spend hours and he can spend days to explain the challenges in the expatriate voting. Because it's all new. The postal voting, there is a provision of law, but it was never implemented, in this country. Then over and above all those challenges came the referendum issue. It's another big challenge for us. Another big challenge. So we have to conduct this referendum. So as you said, the rebuilding the trust and confidence of the EC. It was absolutely negative, not even zero. The EC, because people used to laugh at EC at one point of time because they had no role to play. They just carried out probably the desire of the earlier regime, So they had no option, I believe. So we had to rebuild that image, salvage that image, and we had nothing to protect, in fact. As you said, protecting the image, we had nothing to protect. We had to build, not even rebuild, we had to build and then protect it. দর্শক, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কথা বলছিলেন নির্বাচন কমিশনে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। নিজেদের স্বার্থ বজায় রেখেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, বললেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, আগামীতে দুদেশ ইতিবাচক মনোভাব নিয়ে চলবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। পরে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত নিজ দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, ফলে দুদেশেই রাজনীতি অর্থনীতিতে সমান মর্যাদায় চলতে চায়। যে কোনো সিদ্ধান্ত দুদেশের মর্যাদার ভিত্তিতেই হবে বলে জানান দীনেশ ত্রিবেদী। দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে।
বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাইকমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয় না, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। মূলত একই জিনিস, let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together. জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর 9 দিনের এই সফরকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সরকার প্রধান হিসেবে এটা হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া এবং ভাষণ দেয়া। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নিউ ইয়র্ক সফর শেষে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাওয়ার কথা রয়েছে। সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি এগিয়ে যাবে। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবে। জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। সেই সরকার একটি জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে। দেশের বিদ্যমান সংকট নিয়ে বিএনপি সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের 180 দিন উপলক্ষে আজ রাজধানী বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাঁচ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। জাতীয় কমিটি হয়েছিল, তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।